আসসালামু আলাইকুম এভরিবডি। আমি শেখ এজাজুল কবির। আজকে আমি একটা লেকচার দিব অন কনকারেন্সি এন্ড প্যারালেলিজম। এই লেকচারটা হলো মূলত জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করে এবং গো, সি শার্প, জাভা, তারপরে অন্যান্য যেগুলো মাল্টি থ্রেড ল্যাঙ্গুয়েজ আছে সেগুলা কিভাবে কাজ করে, এর বেসিক পার্থক্যগুলো কি এবং এগুলো আমরা কোন কোন কাজে ব্যবহার করি, এর উপরে একটা ইন্ট্রোডাকশন বলা যেতে পারে অথবা একটা ব্রিফ ডিসকাশন টাইপের ভিডিওটা হবে। লাস্টের দিকে আমরা কিছু কোড এক্সাম্পলও দেখবো যাতে আমরা বুঝতে পারি যে ওরা আসলে কোন কেসে, ইউজ কেসে আসলে কোন স্ট্যাক ব্যবহার করলে হেল্প হবে এবং কোন ল্যাঙ্গুয়েজ কি করতে পারে সেই সম্পর্কে আমরা একটা আজকে ব্রিফ ধারণা নিব। সো আজকে এই লেকচার শুরু করার আগে আমাদেরকে বেশ কিছু প্রিরিকুইজিটস আছে, যেমন আমাদের প্রসেসর আর্কিটেকচার এবং কোর থ্রেড, এগুলা সম্পর্কে একটু আমাদেরকে ধারণাগুলো ক্লিয়ার করে নিতে হবে। আমরা আসলে কি জানি একটা প্রসেসর আসলে কিভাবে কাজ করে? আমরা প্রসেসরের নাম তো অবশ্যই শুনছি, যেমন i3, 8th জেনারেশন, তারপরে i5, i7, তার আবার বিভিন্ন ধরনের জেনারেশন থাকে। এরকমটা কেন হয়? সাধারণত একটা প্রসেসর যখন ডেভেলপ করা হয়, ধরি যে হলো এটা আমাদের প্রসেসর, এটা ইন্টেল হতে পারে, রাইজেন হতে পারে, যে কোনো প্রসেসর হতে পারে। এটা যখন ডেভেলপ করা হয়, এটা আমরা কি জানি যে এটা কিন্তু এক একটা লেয়ারে লেয়ারে ফটোসিনথেসিসের মাধ্যমে লেয়ারে লেয়ারে কিন্তু আমাদের প্রসেসর গুলা ডেভেলপ করা হয় এবং এর মধ্যে এটা থাকে সাধারণত এটা সিলিকন প্লেট, অথবা এর উপরে আমরা সাধারণত বিভিন্ন ফটোসিনথেসিস এবং অন্যান্য বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করে আমরা ধাপে ধাপে একটা লেয়ারে লেয়ারে আমাদের প্রসেসরটাকে ডেভেলপ করি। দেখা যাচ্ছে যে এখানে যদি 6টা কোর থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রসেসর ডেভেলপমেন্ট ফেজের মধ্যে অনেক সময় ঠিকঠাক মতো লেয়ারিং অথবা বিভিন্ন রকম প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে একটা কি দুইটা আমাদের কোর যেগুলো থাকে সেগুলো ঠিকঠাক মতো ডেভেলপ হয় না। সেই অনুসারে কিন্তু আমাদের যে গ্রেডিং, তারপরে যে ক্লাসিফিকেশন হয় আমাদের প্রসেসরের, সেগুলো কিন্তু আলাদা করা হয়। যেমন ধরি যে আমরা একটা রাইজেন, AMD রাইজেন 9000 সিরিজ, 7000 সিরিজের আমরা কথা বলতেছি। সো যদি এমনটা হয় তাহলে এই হলো একটা সিরিজের একটা প্রসেসর, এর মধ্যে যে কয়টা কোর দেখা যাচ্ছে, যদি সব কয়টা কোর যদি ভালো হয়, যদি সব কয়টা কোর যদি রানিং থাকে, তাহলে এটা একদম বেস্ট ক্যাটাগরির প্রসেসর। সো এইটা তখন দেখা যাচ্ছে যে 9000 সিরিজ হতে পারে। দেখা যাচ্ছে যে মাঝখান থেকে আমাদের এই একটা আর এই একটা হলো আমাদের নষ্ট, মানে এগুলা ঠিকঠাক মতো ডেভেলপ হয়নি। এই কোর গুলা, এগুলা আমাদের কি হয় যে যখন আমরা প্রসেসর গুলাকে মাউন্ট করা হয়, তখন আবার এইগুলা থেকে যত প্রকার মাউন্টিং এবং অন্যান্য ধরনের কানেকশন আছে সেগুলো আমরা না, অ্যাকচুয়ালি যারা ডেভেলপার আর কি। সো কি বলে AMD, তারপরে ইন্টেল, তাদের মতো কোম্পানি আর কি। সো তারা যখন ডেভেলপ করে তখন এগুলাকে ডিসকানেক্ট করে দেয়, যার কারণে আমাদের যে পিসি মাদারবোর্ড, এই কোডগুলো কিন্তু অ্যাক্সেস পায় না। তখন এই কারণে যেহেতু আমাদের দুইটা কোর নষ্ট, মানে এগুলা আমরা বাতিল করে দিচ্ছি, তখন আমরা আস্তে আস্তে ডিগ্রেড হওয়া শুরু করে আমাদের যে প্রসেসর গুলা। সো দেখা যাচ্ছে দুইটা কোর যেহেতু নষ্ট, তখন এটা কিন্তু 9000 থেকে 7000 সিরিজ হতে পারে। ওকে, আবার দেখা যাচ্ছে যে আরো দুইটা কোর নষ্ট, ঠিক আছে, এই মাত্র দুইটা কোরই কাজ করতেছে, তখন কি হয়, দুইটা কোরের কারণে আরো ডিগ্রেড হয়, তখন এটা দেখা যাচ্ছে 5000 সিরিজে চলে আসে। সো এইভাবে আসলে আমাদের প্রসেসর যেগুলো থাকে তার কিন্তু ক্লাসিফিকেশন করা হয়। এগুলা আসলে আমি একটু আরো যাতে ব্রিফ ধারণা পাওয়া যায়, অনেকে জানে না, এই কারণে আমি আসলে শেয়ার করলাম। যারা জানো, কংগ্রাচুলেশনস টু ইউ গাইস, যেন তোমরা আমাদের থেকে একটু আলাদা এগিয়ে আসো। সো যাই হোক, আমরা মূলত কাজ করব আমাদের ধারণা যেটা, মানে কনসেপ্ট যেগুলা, সেটা হলো আমাদের কোর কি জিনিস আর থ্রেড কি জিনিস। থ্রেডও আসলে এর মধ্যে মধ্যেই আসলে ডেভেলপ করা হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রসেসরের মধ্যেই থাকে। সো আমরা যখন প্রসেসর কিনি, তখন আসলে আমরা বিভিন্ন ধরনের কথা বলি না, যে হলো একটা প্রসেসর যে হলো কত কোর কত থ্রেড, যেমন রাইজেন 7700, 8 কোর 16 থ্রেডের প্রসেসর, তারপরে ইন্টেলের কোর এবং থ্রেড সংখ্যা কত, এগুলো কিন্তু আমরা প্রসেসর যখন কিনি তখন কিন্তু আমরা ওইগুলা কিন্তু মাথায় নিয়েই তারপরে কিনি। কেন? কারণ দিস ইজ দ্য কনসেপ্ট, যেগুলো আমরা আসলে যদি 7000 সিরিজ কিনি, তার মানে প্রসেসরের মধ্যে কিছু কিছু কোর যেগুলো আছে সেগুলো আসলে কাজ করে না। যদি 9000 সিরিজ কিনি, তার মানে এই সবগুলো কোরই
ভালোভাবে ডেভেলপ করা হয়েছে, এই কারণে ওইটুকু জায়গার মধ্যে প্রসেসরের সাইজ কিন্তু সব সেমই হয়, কিন্তু ক্লাসিফিকেশন কোথায় আসে এটাই, দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, সো যাই হোক, আমাদের এক একটা যখন আমরা কোড এক্সিকিউট করি, ওকে, যখন আমরা একটা কোড রান করি, যেগুলো আমরা সম্পূর্ণ কোড বেস যখন রেডি করে আমরা যখন একটা কোড রান করি, তখন কিন্তু আলটিমেটলি ওইটা একটা থ্রেডে কোরে কিন্তু রান হয়। আর প্রত্যেকটা রানিং এক্সিকিউশন রান টাইমকে আমরা কি বলি? প্রসেস বলি, প্রসেস। ওকে, সো এই প্রসেস গুলাকে আমরা সাধারণত আর সেগুলো কোথায় রান হয়? এই কোরের মধ্যে রান হয় অথবা এই থ্রেডের মধ্যে রান হয়। ওকে, সো এই প্রসেসরের, আশা করি প্রসেসর সম্পর্কে একটা ধারণা আমি দিতে পারছি। এরপর আমরা যখন আসলে একটা কোডকে রান করি, তখন সেটা কিন্তু আলটিমেটলি একটা প্রসেস হিসেবে রান হয়। সো আমরা এটাকে ধরতে পারি চলে একটা প্রসেস লাইন, একটা যে আমরা কোডটা এই একটা কোরের মধ্যে রান হচ্ছে। ওকে, এখন এই কোড এক্সিকিউশন এটাও আবার দুই ধরনের আসলে রান হতে পারে, যেটা হলো এক কনকারেন্সি এবং প্যারালেলিজম। এখন কনকারেন্সি আসলে কি জিনিস? লেটস সে যে হলো আমরা একটা অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করি, যে হলো আমরা সাইমালটেনিয়াসলি, আমি এখন যদি কথা বলি, আমি এখন লেটস সে যে হলো আমি এখন খাবার রান্না করব। ওকে, সো আমাকে কি করতে হবে? আমাকে ভাত রান্না করতে হবে আর ডিম ভাজতে হবে, আর বেশি আমারই গরু টরু ওইসবের ভিতরে না যাই, ডিম ভাজতে হবে এবং আমাকে ভাত রান্না করতে হবে। এখন কনকারেন্সি মানে কি? কনকারেন্সি মানে হলো এটা হলো আমার পুরো প্রসেস লাইন। ওকে, লেটস সে এটা আমাদের পুরো প্রসেস লাইন, মানে আমি রান্না যখন করবো এটা হলো আমার টাইম। সো আমি কি করতেছি, আমার একটা সময় এসে আমি কি করলাম, যে আমি চাল নিলাম, এটা হলো আমি চাল নিলাম আর কি আমার পাত্রে, ওপরে চালটা ধুইলাম, তারপর আমি, আচ্ছা না, চাল ধোয়া না, ঠিক আছে, দাঁড়াও, আমি এইখান থেকে, তারপর আমি কি করলাম, আমি আসলে ডিমটাও ফ্রিজ থেকে বের করলাম। সো আমরা কিন্তু এই দুইটা প্রসেসকে কিন্তু দুই রকম ভাবে ধরতেছি, যে হলো চাল একটা কোড, লেটস সে যে চাল রিলেটেড যত কাজবাজ আছে সেগুলো আমরা একটা কোড হিসেবে এটাকে মানে বিবেচনা করতেছি। তারপরে আরেকটা আছে হলো ডিম, ঠিক আছে, মানে ডিম ভাজবো আর কি, ওর জন্য যা যা করতে হবে আমরা সেটাকে বলতেছি যে হলো দুই ধরনের প্রসেস, ঠিক আছে। সো লেটস সে যে এখানে আমি চালটাকে আমি আমার পাত্রের মধ্যে নিলাম। সো আলটিমেটলি এই চালের মধ্যে যে চালটা রান্না করতে যে কাজটুকু ছিল সেটা আমি করছি। তারপরে আমি কি করছি, যে হলো আমার আবার ফ্রিজ থেকে আমি ডিমটাও বের করছি। সো এটা হলো ডিমের জন্য আমি একটা কাজ করলাম। তারপরে আমি কি করলাম, চালটাকে ধুইলাম, আরেক কালারের মার্কার থাকলে ভালো হতো, যাই হোক। সো আমি এটাকে ডিমের রিলেটেড যে সবগুলো আমি এইভাবে দেখাচ্ছি। সো এটা হলো ডিম, এটা হলো চাল, ওরপরে আমি ডিমটাকে ভাঙলাম, ঠিক আছে, ডিমটাকে ভাঙলাম, তারপর আমি চালটাকে আবার ধুয়ে হাঁড়িতে বললাম, তারপর আবার আমি ডিমটাকে কি বলে ওই ঝাল পেঁয়াজ দিয়ে আসলে কি বলে ওইটাকে, মানে মিশাই, ঠিক আছে। সো আমি এটা হলো আমাদের ডিমের। সো আলটিমেটলি কি আমাদের এটা কিন্তু আমরা একটা সিঙ্গেল প্রসেস লাইনে আসলে কাজটা করতেছি, ঠিক আছে। কিন্তু যদি কাজটা এমন ভাবে হতো যে, কারণ কি এটা কিন্তু আমি একটা সিঙ্গেল, এই প্রসেস লাইনটা কি, এটা হলো আমি হলাম এই প্রসেস লাইন, আমি কাজটা করি, ঠিক আছে। আর এই প্রসেসরের মধ্যে কাজ কে করে? কোর করে অথবা থ্রেড করে, ঠিক আছে। সো এটাই, এই লাইনটা হলাম আমি, আমার এটা টাইম স্প্যান, এর মধ্যে এই যে আমি আমার কিছু সময় আমি হলো চাল প্রসেস করছি, তারপরে আবার আমি ডিম নিয়ে প্রসেস করছি, তারপরে আবার আমি চালে আসছি, তারপরে আবার আমি ডিমে আসছি। এটাকে এই ধরনের যে প্রসেস বলে, এটা হলো কনকারেন্সি। হাতের লেখার জন্য অনেক বেশি সরি, আমি হাতের লেখা আমার ভালো না। তো এই গেল কনকারেন্সি। আর যদি প্রসেসটা এমন হতো যে হলো
আমি একজন অ্যাসিস্ট্যান্ট রাখছি। অ্যাসিস্ট্যান্ট রেখে এটা হলো আমি দাগ দিচ্ছি, ঠিক আছে, এটা কোনো প্রসেস লাইন না। সো এটা হলাম আমি হলাম এই যে এখানেও আমি আমাকে আঁকাই। সো এই হলাম আমি। সো আমার একটা প্রসেস লাইন এখানে আছে, আর আমি আরেকজন অ্যাসিস্ট্যান্টকে রাখছি। অ্যাসিস্ট্যান্ট হলো এরকম, ও একটু মোটা। সো অ্যাসিস্ট্যান্টকে আমি এরকম ভাবে আলাদা করে রেখেছি, ঠিক আছে। সো ওর একটা প্রসেস লাইন আছে। এখন আমাকে দেখা যাচ্ছে যে হলো আমি বললাম যে হলো আমি কি করব, আমি চাল রান্না করব, আর আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আমি বলতেছি যে তুমি ডিমের কাজটা করো। সো এখন আমি কি করবো যে হলো চাল আমি ইসের মধ্যে নিব, পাত্রে নিব, চাল ধুবো, ধোয়ার পরে আবার এই রাইস কুকার অথবা আমি হাঁড়িতে নিব, ওপরে কি বলে রান্নাতে বসাবো, তারপরে এটাকে ঠিকা দিব, ঠিকা দেওয়ার পরে এটাকে খাবো, খাওয়া পর্যন্ত সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার কিন্তু প্রসেস লাইনটা আবার আলাদা। ওকে, সো এখানে কি সে কি করবে, ডিম নিবে ফ্রিজ থেকে, ডিম নেওয়ার পরে সেটাকে আবার ভাঙবে, ভেঙে আবার এই ঝাল পেঁয়াজ দিয়ে মিশাবে, লবণ দিবে, ওর পরে এটাকে ভাজবে, ভেজে ওর পরে পরিবেশন করবে। সো এই সম্পূর্ণটাই কিন্তু ডিম রিলেটেড কাজ। এখন দ্য মেইন থিং ইজ যে এখানে কি হচ্ছে, আমি যদি এখানে আমার এই অ্যাসিস্ট্যান্টের যে টাইম ধরি, এখানেই আমার অ্যাসিস্ট্যান্ট, এখানেও হলো আছে দাঁড়ানো, ও একটু মোটা, আর এই হলো ওর হাত, আর ওর প্রসেস লাইনটা হলো এখানে। ওকে, ওর প্রসেস লাইনটা হলো এটা, ঠিক আছে, আর এটা হলো আমাদের জাস্ট মাঝখান থেকে রাখতেছিলাম। সো এইখানে আমরা যদি একটা কি বলে ছেদ করি, ঠিক আছে, এই যে এই একটা পার্টিশন করলাম আর কি। এখন একটা জিনিস খেয়াল করো যে এই পার্টিশনের মধ্যে আমার কিন্তু একটা প্রসেসেই আসলে আমার কাজটা রান করতেছে, ঠিক আছে। এইখানে বিশেষ করে এই একটা প্রসেস লাইনে কোর, আমরা এটাকে কি বলতেছি, একটা কোর। সো এই কোরের মধ্যে কিন্তু একটাই প্রসেস রান হচ্ছে, ঠিক আছে, যে কোনো সময়। এই যে এইখানেও যদি আমি ধরি, এখানেও আমি যদি ধরি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার একটা মাত্র কোরই কাজ করতেছে, ঠিক আছে। সো একটা মাত্র কোর কিভাবে কাজ করতেছে, যে হলো এই কোরটা যখন একটা কাজ ছোট ছোট কাজে ভাগ করে নিচ্ছি, বড় কাজকে, যেমন আমি যদি ভাত রান্না করার কথা বলি, সো ওইটা হলো এই এখানে ভাত নেয়া থেকে শুরু করে সবকিছু আলাদা আলাদা ছোট ছোট কাজে ভাগ করে আমরা কিন্তু একটা মাত্র কোরে আমরা ওইটাকে রান করতেছি। সো এখানে দেখো এটা কিন্তু দুইটা কোর, কিন্তু একটা কোর পুরোপুরি ফ্রি আছে, আর একটা কোরে আমি সব কাজ একের পরে এক ছোট ছোট কাজে ভাগ করে দিয়ে করতেছি। ওকে, সো দিস ইজ কল্ড কনকারেন্সি মডেল, এবং এটা হলো জাভাস্ক্রিপ্ট হাউ ওয়ার্কস অ্যাকচুয়ালি। জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হলো একটা মানে একটা মাত্র থ্রেডেই রান হয়, অথবা একটা মাত্র কোরেই রান হতে পারে। এটা কিন্তু প্যারালাল যে কাজ, আমি প্যারালালিজম বোঝাই আগে, তারপরে বোঝাতে পারতেছি। সো এখানে যদি আমি একটা লম্বচ্ছেদ আর কি, লম্বচ্ছেদ যদি এখানে করি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দুইটা কোরই কিন্তু কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা কোর কাজ করতেছে। সো আমরা এই দুইটা প্রসেসে কিন্তু একটা মাত্র কোরের উপরে ছোট ছোট করে ভেঙে ভেঙে কাজ করাচ্ছি। আর এখানে কিন্তু দুইটা যদি কোর থাকে, দুইটা কোর থাকলে দুইটা কোরই কিন্তু প্যারালালি কাজ করতেছে। সো দিস ইজ কল্ড প্যারালালিজম। এখন আমরা এই কনসেপ্টগুলো আসলে বুঝতে হবে, যেগুলো আমার কিন্তু দুইটা কোর, ঠিক আছে, দেখা যাচ্ছে একটা ল্যাপটপ অথবা একটা পিসির যে প্রসেসর আছে তার দেখা যাচ্ছে 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, ঠিক আছে। সো সেখানে যদি আমি একটা কনকারেন্সি মডেলে যদি আমার একটা প্রসেস রান করাই, তাহলে কিন্তু ওইটা শুধুমাত্র একটা মাত্র কোরকেই কাজে লাগাবে, এবং সেই অনুসারে কিন্তু আমাদের যেই
কোড এক্সিকিউশন আছে সেটাকে কিন্তু কাজে লাগাইতে থাকে, কোড এক্সিকিউশন আছে সেটাকে কিন্তু ও রান করবে। আর যদি আমরা প্যারালেলিজম মডেলের মধ্যে যাই তাহলে কিন্তু যে কয়েকটা কোর আছে আমরা কোডের মধ্যেই ওইটার অ্যাক্সেস থাকবে, যেমন গো, তারপরে .NET, C#, তারপর সি, জাভা, জাভা এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেইগুলাই কিন্তু আমাদের মাল্টি থ্রেড ল্যাঙ্গুয়েজের মাল্টি থ্রেড কোড এক্সিকিউশনের কিন্তু অ্যাক্সেস থাকে। আমরা জাভাস্ক্রিপ্টেও করতে পারি, কিন্তু তার জন্য আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাইব্রেরি ইনস্টল করা লাগে। বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট আসলে এই ধরনের সিস্টেম সাপোর্টও করে না, এবং এই ধরনের ইউজ কেস যেগুলো আছে, যেমন আমরা সাধারণত জাভাস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করি, ঠিক আছে, কারণ সেগুলা সাধারণত সিঙ্গেল থ্রেড ভাবেই আমরা রান করি, এবং পরবর্তীতে আমরা একটা কোড বেস যদি আমরা লিখি সেটাকে আমরা পরবর্তীতে ডকারের মধ্যে আমরা কন্টেনারাইজ করে আমরা ওইটার অনেকগুলো মাল্টিপল ইনস্ট্যান্স কিন্তু রান করাই দিই। সো আলটিমেটলি ওইটা কিন্তু সিঙ্গেল থ্রেড থাকতেছে না, ওইটা কিন্তু লোড ব্যালেন্সিং করার পরে ওটা কিন্তু ওই যেই রাউট গুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু রেপ্লিকেশন, তারপরে স্টেটলেস সার্ভার ম্যানেজমেন্ট কিভাবে করে সেগুলা নিয়ে কিন্তু আমরা পরে আসলে যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না আমি হয়তো সামনে চেষ্টা করবো একটা ভালো ভিডিও দেওয়ার, যেগুলো আর্কিটেকচার লেভেলে কিভাবে আসলে জিনিসগুলো রান করে। আমার আগের ভিডিও গুলোতে আমি দিছি এইগুলা, যারা যারা আমাকে ফলো করে ঠিকঠাক মতো তারা জানে। সো এইগুলো দুইটা কোড এক্সিকিউশন মডেল, ওকে, কনকারেন্সি এবং প্যারালেলিজম। দ্য মেইন থিং ইজ যেগুলো কনকারেন্সিতে একটা মাত্র কোড সবসময় কাজ করে, আর প্যারালেলিজম এর ক্ষেত্রে ওইটা চাইলে যে কয়টা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা দেখা যাচ্ছে প্রসেসরে নরমালি কনজিউমার গ্রেড প্রসেসরে সাধারণত 8টা 16টা পর্যন্ত থ্রেড থাকতে পারে, কিন্তু একটা সার্ভার যেগুলো বেয়ার মেটাল সার্ভার থাকে, বড় সার্ভার থাকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 48, 80, 120 এরকম কিন্তু কোড থাকতে পারে। আমাদের যদি কোড এক্সিকিউশনের ক্ষেত্রে দরকার হয় ওই সার্ভারে যদি আমরা আসলে আমাদের কোডগুলোকে রান করি, তাহলে কিন্তু আমরা যে কয়টা ইচ্ছা সেই কয়টা কিন্তু আমরা প্রসেস রান করতে পারি। সো এটা বেশ হাই লেভেল জিনিস, কিন্তু আমরা পরবর্তীতে জানবো যেগুলো আসলে যেগুলো কিভাবে রান করাতে হয় সেগুলো আমি এই ভিডিওরই লাস্টের দিকে আমি বেশ কিছু কোড এক্সিকিউশন উদাহরণ দিয়ে দিব, ওইখানে আমরা দেখতে পারবো। আর দ্য মেইন থিং ইজ জাভাস্ক্রিপ্টে যারা মার্ন নিয়ে কাজ করতেছো, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট হলো কনকারেন্সি মডেলেই কাজ করে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট ইজ এ সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা কি জানি যেগুলো জাভাস্ক্রিপ্ট কিন্তু প্রথমে শুধুমাত্র ব্রাউজারে রান করতো, পরে রায়ান ডাল আসলেন এবং তিনি একটা কম্পাইলার রেডি করলেন যার নাম দিলেন হলো Node.js, এবং তিনি আলটিমেটলি কিন্তু জাভাস্ক্রিপ্টকে হাইব্রিড ভাবে আসলে কিভাবে কম্পাইল করে আমাদের লোকাল কম্পিউটারে রান করা যায় সেইটা নিয়ে কাজ করছে। এবং জাভাস্ক্রিপ্ট আসলে খুব একটা বেশি যে সবসময় মানে হাই লেভেল কাজ করবে, মেইল সেন্ডিং, তারপরে বিভিন্ন কোর সার্ভার রিলেটেড কাজ, এই জন্য কিন্তু জাভাস্ক্রিপ্টকে বানানোই হয়নি। তো আপাতত আমরা শিখবো যেগুলো জাভাস্ক্রিপ্ট কিভাবে রান হয়, ঠিক আছে, ওইদিকে আমরা যাবো এখন। যেগুলো জাভাস্ক্রিপ্ট, অ্যাজ আই সে, যে জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ, এবং এটা হলো আমাদের মেইন যে কোর। আমরা কি জানি যেগুলো জাভাস্ক্রিপ্ট কিন্তু অ্যাসিনক্রোনাস একটা ব্যাপার আছে, আমরা অনেকে শুনছি বিষয়টা, যেগুলো অ্যাসিনক্রোনাসলি কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করে। সো আমরা যদি একটা ফাংশন লিখি, যেগুলো ফাংশন ধরি, যেগুলো এখান থেকে আসলো, এটা হলো একটা নাম func ফাংশন, আর এখানে হলো এটা হলো আমাদের ফাংশনের ব্লক। এখন এখানে হলো কিছু কোড লেখা আছে, আর এখানে হলো একটা অ্যাসিনক্রোনাস কাজ আছে, এখানে কিছু অ্যাসিনক্রোনাস কোড আছে, যেটা হলো যেমন ডেটাবেস কল হতে পারে, এপিআই কল হতে পারে। আর অ্যাসিনক্রোনাস কাজ বলতে কি, যেগুলো যেটা এক্সিকিউট হতে কিছু সময় দরকার, ঠিক আছে। সো এটা বললাম যে এখানে আমাদের একটা অ্যাসিনক্রোনাস কোড আছে, আবার এখানে কিছু কোড আছে যেমন ফর লুপ টর লুপ দিয়ে আবার আরেকটা অ্যাসিনক্রোনাস কোড আছে। সো আমরা এটাকে এইভাবে আসলে কালো করে আমরা দেখাই। সো আমাদের এই ফাংশনের মধ্যে কিন্তু দুইটা অ্যাসিনক্রোনাস কোড আছে। আবার লেটস সে যেটা আরেকটা ফাংশন আছে, সো এখানে আরেকটা থাকবে, এখানেও আরেকটা কোড আছে,
আমরা এটাকে হলো ডার্ক করে বোঝাবো আর একটা হলো আমরা হোয়াইট করে বোঝাই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এই দুইটা হলো দুইটা ফাংশন। আর ফাংশন বলতে কি, এটা সাধারণত কিন্তু আমরা যখন নোড ব্যাকএন্ড ব্যবহার করব, এক্সপ্রেস অথবা নেস্ট.জেএস, নোড.জেএস এর ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ব্যাকএন্ড এর ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু আমরা কিন্তু এটাকে একটা এপিআই কল হিসেবেও বিবেচনা করতে পারি, ঠিক আছে। আলটিমেটলি আপনি একটা যখন রিকোয়েস্ট করতেছেন, ওইটা কিন্তু একটা ফাংশন এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। সো আমরা এটাকে কিন্তু এরকম রিকোয়েস্ট কল হিসেবেও বিবেচনা করতে পারি। সো যাই হোক, এখন লেটস সে যে হলো একটা এপিআই কল হিসেবে যদি আমরা এটাকে বিবেচনা করি, তাহলে লেটস সে এটা হলো রিকোয়েস্ট 1 আর রিকোয়েস্ট 2, যে এটা হলো একটা মানে ডেটাবেজ একটা কল দিতে হবে এবং কোনো কাজ করতে হবে, সেই রকম একটা কি বলে মানে বিহেভিয়ার আমরা আসলে ইমিটেট করতেছি। সো আমাদের যদি রিকোয়েস্ট 1 আসে, রিকোয়েস্ট 1 আসতেছে এই ফাংশনটার জন্য। সো এটা যখনই রিকোয়েস্ট আসবে, এসিনক্রোনাসলি যদি কাজটা করতে হয়, কারণ এখানে কিন্তু আমাদের এসিনক্রোনাস কিন্তু কোড আছে। সো যখন এই রিকোয়েস্টটা আসবে, লেটস সে সর্বপ্রথম রিকোয়েস্টটা এখানে আসলো, আসার পরে এই যে এই ফার্স্ট এই কোডটুকু যেটুকু আছে, ঠিক আছে, এই যে যেটুকু কোড যেটা কিনা অ্যাসিনক্রোনাস না, যেমন এই ফর লুপ যদি থাকে, তারপরে ইনিশিয়াল কোড, ইনিশিয়ালাইজেশন, এগুলো যদি থাকে, তাহলে এগুলা এক্সিকিউট হবে সাইমালটেনিয়াসলি, সিনক্রোনাসলি এক্সিকিউট হবে। কিন্তু যখনই এটা আসবে, ঠিক আছে, এই আমাদের এই কি বলে ডেটাবেস কলটা আসবে, তখন কিন্তু এখান থেকে যে আমাদের মেইন থ্রেড যেটা, ও কি করে এই ডেটাবেস কলটাকে ওএস লেভেলে নামাবে। আমার নিচে জায়গা নেই, আমি উপরে দিয়ে দিলাম যে হলো ওএস লেভেলে। ও এই কোডটার এই কোডটা কিন্তু ও কি করে কোথায় দিয়ে দেয়, ওএস লেভেলে। ওএস লেভেলে কোথায় যায়, এটা হলো কল স্ট্যাকে যায়, ঠিক আছে। কল স্ট্যাক হলো একটা কিউ সিস্টেম নোডের মধ্যে। সো কিউ সিস্টেম বলতে গেলে কি একটা এরকম, সো ধরি এটা হলো আমাদের কল স্ট্যাক, ঠিক আছে। এখানে আমি একটা কল স্ট্যাক আঁকাই দিই। কল স্ট্যাক বলতে কি একটা বাক্সের মধ্যে আমি যদি একের পরে এক বই রাখি, তাহলে ওইটা হলো একটা স্ট্যাক। সো এরকম কল স্ট্যাক, একের পরে এক আমাদের যত অ্যাসিনক্রোনাস কোড আছে, সেগুলো আমাদের স্ট্যাকের মধ্যে একের পরে এক জমতে থাকে, এবং একটা ইভেন্ট লুপ আছে, ঠিক আছে। ইভেন্ট লুপ বলে ওইটাকে। সো ইভেন্ট লুপটা কি করে, সবসময় হলো রানিং থাকে। এটা কি, ওই যে আমরা অনেকে কিন্তু জানি যে হোয়াইল ট্রু দিলে ওই একটা লুপ সবসময় ঘুরতে থাকে না, ওইরকম একটা আমাদের ইভেন্ট লুপ সবসময় এটাকে সাবস্ক্রাইব করে রাখছে, আমাদের যে ইভেন্ট লুপ, ঠিক আছে, ইভেন্ট সো ইভেন্ট লুপ আমি লিখে রাখছি, আর এটা হলো সাবস্ক্রাইব করে রাখছে আমাদের কল স্ট্যাককে সো যখনই এই কল স্ট্যাকের মধ্যে কোনো কোড আসে, তখন কিন্তু এই ইভেন্ট লুপ ওইটাকে ডিটেক্ট করে ওইটাকে ওএস লেভেলে আসলে এক্সিকিউট করবে। সো ও যখনই দেখলো যে এখানে একটা নতুন কোড আসছে, তখন কিন্তু ও মানে কল স্ট্যাক থেকে কোডটাকে নিয়ে এক্সিকিউট করবে ওএস লেভেলে। ইন দ্য মিন টাইম পাশাপাশি কি করবে, আমাদের কিন্তু মেইন থ্রেড যেটা আছে, সো লেটস, আচ্ছা, মূলত যখন এটা এক্সিকিউট হচ্ছে আর কি, তখন কি হবে, এইটুকু অংশ তো আবার বাকি আছে। আবার ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে যে আমাদের রিকোয়েস্ট 2 ও চলে আসছে, রিকোয়েস্ট 2 এখানে চলে আসছে। আচ্ছা, এটাকে 1 আর 2 দিয়ে দিই, 1 2। সো ইন দ্য মিন টাইম এখানে কিন্তু এটাকে এক্সিকিউট করতে দেখা যাচ্ছে 500 মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড যাই লাগুক সময় লাগবে। সো ওই ইন দ্য মিন টাইম কি হবে, আমাদের যে মেইন থ্রেড সে এই রিকোয়েস্ট 2 এর কাছে চলে আসবে, ঠিক আছে। মানে এখানে এক্সিকিউশনে চলে আসতেছে এই রিকোয়েস্ট 2 এর ক্ষেত্রে, টু এক্সিকিউট করা শুরু করে দিবে আর কি। সো যখনই এক্সিকিউট করা শুরু করবে, তখন কিন্তু এখানে আবার আরেকটা অ্যাসিনক্রোনাস কোড আছে। ডেটাবেস কল থাকতে পারে, ফাইল সিস্টেম কোয়েরি হতে পারে, আবার এপিআই কল হতে পারে, থার্ড পার্টি এপিআই কল হতে পারে, যে কোনো কিছু হতে পারে।
এটা এখানে আবার কি হবে, এর আগে যে কয়টা কোড থাকবে সেইটা আবার এই মেইন থ্রেডে তো রান হচ্ছেই, ওর পরে আবার এটাকে কল স্ট্যাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে হালকা পাতলা এরকম করতে পারি, তাহলে এইটা আমি যদি রিকোয়েস্ট টু এখানেই দেই, 1 এর কিন্তু একটা অংশ পর্যন্ত করা হয়েছিল, পরে কিন্তু এটা এখনো শেষ হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে রিকোয়েস্ট টু হ্যান্ডেল করার সময় এটা যখনই আবার কল স্ট্যাকে দেওয়া হলো, ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে এইটার যে রেসপন্স, এইটার রেসপন্স এখান থেকে নিচে চলে আসবে, এখানে ফেরত চলে আসবে। সো এটা কিন্তু আবার রিকোয়েস্ট নাম্বার 1, পেছনের থেকে সামনে পেছনে যেখানেই হোক, তোমরা যারা বোঝার তারপর ঠিকই বুঝতে পারতেছো। সো এটা হলো আমাদের রিকোয়েস্ট 1, রিকোয়েস্ট 1 এর এই অংশটা কিন্তু আবার চলে আসছে এই যে এখানে। সো এই যে রেসপন্স যেটা আসছে সেটা কিন্তু এখানে চলে আসছে, ওর পরে আবার সিনক্রোনাস যেসব কোড, ফর লুপ অর এনিথিং, সেগুলো কিন্তু আবার রান হচ্ছে। ওর পরে আবার দেখা যাচ্ছে এটা এই যে সার্ভার কোড ব্লকটা, এই কোড ব্লকটা কিন্তু আবার এসিনক্রোনাস। সো তখন কি হচ্ছে যে আবার এই এসিনক্রোনাস কোডটাকে এখানে আবার কল স্ট্যাকে দিয়ে দেওয়া হচ্ছে। আবার এই কল স্ট্যাকটা কিন্তু যখনই রেসপন্স দিবে তখন কিন্তু এখান থেকে এটা কিন্তু সরে যাচ্ছে। সো এই কোডটা কিন্তু রান হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে এই কল স্ট্যাক থেকে সরে যাচ্ছে। আবার যখন এই সিনক্রোনাস এই কোডটাকে যখন রান করা হলো, তারপরে আবার যখন এখানে আসতেছে আমার কি বলে কোড এক্সিকিউশনের সময়, তখন কিন্তু আবার দেখতেছে এখানে আবার অ্যাওয়েট লেখা হয়েছে, তাই না? AWAIT অ্যাওয়েট, এটা হলো অ্যাসিনক্রোনাস কোড। ঠিক আছে, সো তখন কি করতেছে, এটাকে আবার কল স্ট্যাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা আবার কল স্ট্যাকে চলে আসলো। ঠিক আছে, সো কল স্ট্যাকে এটা চলে আসলো। ইন দ্য মিন টাইম মানে কিন্তু আবার কিন্তু এই যে 2 নাম্বার থেকে কিন্তু এখান থেকে আরেকটা এই কোডটা কিন্তু আবার এখানে চলে আসছে। ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে আবার 2 নাম্বার রিকোয়েস্ট 2 এর এই যে আউটপুটটা, এই আউটপুটটা দেখা যাচ্ছে এখানে আবার চলে আসছে। সো এটা কিন্তু রিকোয়েস্ট নাম্বার 2। ঠিক আছে, সো এই যখনই এখানে চলে আসতেছে, আবার এখানে কিছু এখানে আসার সাথে সাথে এই বাকি যে কোডটুকু ছিল এটা এখন রান হবে, এটা এখন রান হবে। সো এখানে দেখা যাচ্ছে আরো কিছু সিনক্রোনাস লাইনের কোড লেখা আছে, এইটা আবার রান হইলো। রান হওয়ার পরে আবার দেখা যাচ্ছে আরেকটা এইখান থেকে এই রেসপন্সটা আসার সাথে সাথে, মানে এইখান থেকে আমি দাগ দিয়ে দেখাচ্ছি না, এখান থেকে যখনই এই রেসপন্সটা চলে আসবে তখন কিন্তু কল স্ট্যাক থেকে এটা আবার সরে যাচ্ছে। সো আমার কল স্ট্যাক কিন্তু আবার ফাঁকা হচ্ছে। এই কিউ সিস্টেম, ঠিক আছে, পাইপ বিবেচনা করা হতে পারে, যে হলো আমার এইখান থেকে আমি একটা কোডকে ঢোকাচ্ছি আর এখান থেকে বের করতেছি। ঠিক আছে, যেটা সামনে আসতেছে আমি সেটাকে এক্সিকিউট করে দিচ্ছি। ইভেন্ট লুপ এখান থেকে একটা কোডের ব্লক নিচ্ছে, নিয়ে এটাকে আবার এক্সিকিউট করতেছে, করে আবার রেসপন্স হিসেবে এখান থেকে দিয়ে দিচ্ছে কোডের মধ্যে। ওকে, সো ইন দ্য মিন টাইম আবার কিন্তু দেখা যাচ্ছে যখনই এটা রান হচ্ছে তখন আবার এটা একটা অ্যাসিনক্রোনাস কোড। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস কোড। সো এটা আবার কল স্ট্যাকে চলে যাবে। এটা কিন্তু মেইন থ্রেডের মধ্যে না, মেইন থ্রেড কিন্তু ব্লক হচ্ছে না কখনোই, মেইন থ্রেড কিন্তু কন্টিনিউয়াসলি কাজেই আছে। ওকে, এখানে ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে যে এই যে কালো, এখান থেকে যখনই আবার এটা আবার রেসপন্স দিয়ে দিবে, এই যে রিকোয়েস্ট নাম্বার 1 এর এই যে এইটা এখান থেকে মুছে দিই, এই যে 2 নাম্বার এখান থেকে তো চলে গেছে। সো এইখান থেকে দেখা যাচ্ছে এটা এই কোডটাকে এক্সিকিউট করছে ইভেন্ট লুপ নিয়ে, এখান থেকে নিয়ে ইভেন্ট লুপ এক্সিকিউট করে দেখা যাচ্ছে এখানে আবার আমার এর যে আউটপুট সেটা আবার এখান থেকে রেসপন্স হিসেবে পাঠিয়ে দিচ্ছে। রেসপন্সটা আমি এখান থেকে ক্যাচ করতেছি, অ্যাওয়েট ডেটাবেস কল, আমি const response is equal to await prisma dot টেবিল নেম, তারপরে আমি যে ডেটাবেস কলটা দিচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু কনস্ট্যান্টের মধ্যে আবার কিন্তু এই যে রেসপন্সটা সেটা কিন্তু আমরা ধরতেছি। ঠিক আছে, ধরে তারপরে দেখা গেলো আমরা আরো কিছু সিনক্রোনাস লাইনের কোড লিখলাম, এক্সিকিউট করলাম, তারপরে আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু আবার নাম্বার 1। ঠিক আছে, আমার ফার্স্ট রিকোয়েস্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। সো আলটিমেটলি কি আমার ডেটাবেস কলটা সবকিছু কিন্তু আমি মেইনটেইন করে আমার রিকোয়েস্টে কিন্তু রেসপন্স আকারে আবার পাঠিয়ে দিলাম। ওকে, তারপরে ইন দ্য মিন টাইম এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেই এক্সিকিউটেড কোড এটা কিন্তু কল স্ট্যাক কিন্তু আবার
ফাঁকা হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আরেকটা কোড আছে, সেটা হলো আমাদের এইখান থেকে আবার মানে রেসপন্স আসবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এগুলো কিছু সিনক্রোনাস লাইনের কোড। ঠিক আছে, তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে হলো এই একটা এই হলো রিকোয়েস্ট নাম্বার 2, আর এখান থেকে আসলে এইটা আবার রেসপন্স আসলো। রেসপন্স আসলে এখান থেকে আমাকে ওই আউটপুটটা দিবে। এই আউটপুটটা কিন্তু এই যে এখান থেকে আসবে, আসার পরে এরপরে বাকি লাইনের কোড যেগুলো আছে তারপরে আসলে এক্সিকিউট হবে। সো মূলত দ্য মেইন কনসেপ্ট ইজ যে আচ্ছা একটা জিনিস কিন্তু এই যে এখানে এটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই রিকোয়েস্ট নাম্বার 1 কিন্তু কোড এক্সিকিউশন শেষ। ঠিক আছে, আর এখানে আসার সাথে সাথে আমি যেটা দেখলাম এখান থেকে এই কল স্ট্যাকের থেকে আবার এক্সিকিউট হওয়ার পরে যখন আসলো এখান থেকে এই দুইটা লাইন এক্সিকিউট করার সাথে সাথে কিন্তু রিকোয়েস্ট নাম্বার 2 শেষ। সো দুইটা কিন্তু ব্যাকএন্ডের সম্পূর্ণ ডেটাবেস কল করে আমাদের এপিআই যে কলটা ছিল সেটা কিন্তু আমরা কি বলে ঠিক মানে হিসাব কিতাব করে কিন্তু আমরা পাঠায় দিয়েছি। ঠিক আছে, এইভাবেই আসলে আমাদের জাভাস্ক্রিপ্টের সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু একটা রিকোয়েস্টকে বারবার অনেক ভাগে ভাগ করে কিন্তু একটা সিঙ্গেল থ্রেডেই কিন্তু আসলে কাজটা করে কল স্ট্যাক ইভেন্ট লুপ ব্যবহার করে একটা সিঙ্গেল থ্রেডের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ রিকোয়েস্টটাকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগে মানে ভাগ করে আসলে আমাদের রেসপন্সটাকে কিন্তু ব্যাকএন্ড থেকে আবার ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে। মানে যাই করুক আর কি, মানে কোডটা এক্সিকিউট করে দিয়ে দিচ্ছে। সো এই গেল আমাদের জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট। এটা হলো কনকারেন্সি মডেলে কাজ করলো। ওকে, ঠিক আছে, কল স্ট্যাক আছে, ইভেন্ট লুপ আছে, আর এটা হলো আমাদের মেইন থ্রেড। এটা একটা ওভার সিম্পলিফাইড ভার্সন আমি দেখাইলাম। ঠিক আছে, এর থেকে একটু বেশি আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, আমি আর এখানে মানে ভাঙায় দেখালাম না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর কি। আর এটা হলো জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট। আর যেটা গোল্যাং আর প্যারালেলিজম আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে, আমি আপাতত তাহলে এই কনকারেন্সি জিনিসটা কিন্তু কিভাবে কাজ করে এবং এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু আমি বুঝাইলাম আর কি। সো এরপরে আমরা দেখবো প্যারালেলিজম কি এবং প্যারালেলিজম আসলে কিভাবে কাজ করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বোঝার সুবিধার্থে আমরা প্যারালেলিজম যে জিনিসটা সেটাকে আমাদের যে মেইন কোর, আমাদের মেইন এক্সিকিউশন কোর যেটা, সেটাকে আমরা ভার্টিক্যালি না হরিজন্টালি যাই হোক লম্বালম্বি ভাবে আর কি আমাদের মেইন কোর যেটা সেটাকে আঁকলাম। ঠিক আছে, এখন লেটস সে আমরা গোল্যাং নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, গোল্যাং নিয়ে কথা বলতেছি। সো একটা পর্যায়ে এমন হয় যে গোল্যাং এর ক্ষেত্রে গোল্যাং তারপর সি শার্প এই ধরনের স্ট্যাকের ক্ষেত্রে সাধারণত কি হয়, আমরা কিন্তু কোডের মধ্যেই নিয়ন্ত্রণ করতে পারি, যেগুলো আমাদের যদি দরকার হয় তাহলে আমরা আরো মানে গো রুটিন, তারপরে গো রুটিন দিয়েই মূলত আমরা বিভিন্ন একটা প্যারালাল যে কোড এক্সিকিউশন সেটাকে আমরা স্পন করি। তো স্পন কি বলতেছি আমরা আসতেছি। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন কোড এক্সিকিউশন থ্রেড। ঠিক আছে, নরমালি কি হয়, আমরা যদি গো রুটিন অথবা এই ধরনের ব্যবহার না করি তাহলে আলটিমেটলি ওই কনকারেন্সি মডেলেই কাজ করে। ওকে, ওই জাভাস্ক্রিপ্টের মতো আর কি। আর যদি এমন হয় যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একসাথে অনেকগুলা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট মেইনটেইন করতে হবে, তখন আমরা সাধারণত দেখা যাচ্ছে যে প্যারালেলিজম মডেল ব্যবহার করি। সো সেটা আসলে কিভাবে হয় আমরা আগে বুঝি, তারপরে আমরা ইউজ কেস গুলা সম্পর্কে একটা ধারণা নিব। সো কিভাবে হয়, লেটস সে যখন একটা সময় আমাদের কোডটা রান হতে হতে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, আসার পরে আমরা চাচ্ছি কি বেশ কয়েকটা চাইল্ড প্রসেস স্পন করতে। ওই গেম যারা গেম খেলছো না GTA 5 টাইপ, ওইখানে আমি ভালোভাবে বুঝাই আর কি, যে GTA 5 যারা খেলছো তারা দেখছো যে হলো তুমি একটা চিট কোড লেখার পরে কিন্তু ওইখানে যে গাড়িটা আসে সেটা কিন্তু কি বলে যে নিচে কোনায় লেখা আসে যেগুলো স্পন করছে SPAWN। ঠিক আছে, তার মানে কি আমি ওইটাকে ক্রিয়েট করছি নতুন করে। সো স্পন করার মানে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রসেস ফোর্ক করতে পারি। ঠিক আছে, যারা ওই সি তে আর সি শার্পে এটা কনসেপ্ট আছে, কিন্তু আমরা যখন গো রুটিন নিয়ে কাজ করব তখন আসলে কি করি, আমরা স্পন করতেছি একটা নতুন রুটিনকে। ঠিক
ঠিক আছে, যে কয়টা দরকার আমরা সে কয়টা করতে পারি। আর এই সবগুলো থ্রেড কিন্তু আলটিমেটলি প্যারালালি চলবে, ঠিক আছে। এটা কিন্তু সব প্যারালালি, এটা হলো মেইন থ্রেড। এই মেইন থ্রেড কখনো বন্ধ হবে না, কিন্তু এই আমাদের যখন এই চাইল্ড প্রসেস যেগুলো আছে, চাইল্ড প্রসেস গুলো যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ওয়েট গ্রুপ লাগাবো, ঠিক আছে। ওয়েট গ্রুপ লাগানোর মাধ্যমে আমরা একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে, যেগুলো তুমি ওয়েট করো। তোমাদের এই এমন হতে পারে যে এই চাইল্ড প্রসেসের কাজটা আগে এক্সিকিউট হয়ে গেছে আর রেসপন্সটা দ্রুত চলে আসছে, কিন্তু এইটার একটু সময় লাগতেছে। সো আমরা কি করি, একটা ওয়েট গ্রুপ লাগাই যাতে সবার যে আউটপুটটা থাকে, আমরা যাতে সবার আউটপুটটাকে একসাথে আমরা নিতে পারি। কিভাবে নেই সেটা হলো আমরা গো-রুটি কি বলে চ্যানেলের মাধ্যমে নেই। আসলে আমি গোল্যাং অনেকদিন করি না, ঠিক আছে, ব্যবহার করে করা হয় না, তো এই ধরনের এই বিভিন্ন কনসেপ্ট গুলোর কথা অত মনে থাকে না সবসময়। যাই হোক, ওই চ্যানেলের মাধ্যমে আমরা নেই। সো চ্যানেলটা কি, দেখা যাচ্ছে যে এই যে চাইল্ড প্রসেস তার থেকে ডেটা পাসিং এর জন্য একটা পোর্টালের মতো থাকে, মানে আমরা বিবেচনা করতে পারি আর কি। সো ওইখান থেকে আমরা যে ডেটাগুলো থাকে সেগুলোকে আবার আমরা আমাদের মেইন থ্রেডে কালেক্ট করে নিয়ে আসি। মেইন থ্রেডে যখন কালেক্ট করতেছি সেখান থেকে ওই যে ডেটাগুলো থাকতেছে ওইটাকে নিয়ে আবার আমরা আমাদের মেইন যে প্রসেস, ঠিক আছে, ওই প্রসেসের মধ্যে আবার আমরা কিন্তু কাজে লাগাতে পারি। সো আলটিমেটলি এটা সাধারণত কোন কাজে ব্যবহার হয়, আমি যদি একটা কনফারেন্স ওই জাভাস্ক্রিপ্টের ওই এটা তো মুছে দিলাম, কিন্তু একটা জিনিস দেখো, যদি জাভাস্ক্রিপ্টের একটা কোড এক্সিকিউশনে লেটস সে এই যে দুইটা রিকোয়েস্ট আছে, ঠিক আছে, এখন দুইটা রিকোয়েস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রিকোয়েস্টের মধ্যে অন্তত দুইটা তোমার ডেটাবেস কল আছে। সো ওই আমরা যদি একটু হিসাবের সুবিধার জন্য বলি যে হলো দুইটা ডেটাবেস কলের জন্য আমাদের সময় লাগতেছে 1 সেকেন্ড করে, 2 সেকেন্ড লাগতেছে একটা রিকোয়েস্টের ক্ষেত্রে। ওকে, সো একটা রিকোয়েস্টের ক্ষেত্রে 2 সেকেন্ড করে যদি লাগে, তাহলে কি হবে, যেগুলো আমাদের দুইটা রিকোয়েস্ট আছে, সেম রিকোয়েস্ট, ওইটা এক্সিকিউট করতে আমাদের লাগবে 4 সেকেন্ড, তাই না? এখন 4 সেকেন্ড ইজ নট এ বিগ ডিল ফর মোস্ট অফ দ্য কেসেস, কিন্তু যখন তোমার ইউজার হবে, যে প্রত্যেক সেকেন্ডে তোমার ইউজার আছে 40,000 50,000 ইউজার আছে তোমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনে সবসময় 40,000 50,000 মানুষ থাকে। সো একটা অ্যাপ যখন তুমি একদম ইনিশিয়ালাইজ করা হয় তখন কিন্তু অথেন্টিকেশন, তারপর বিভিন্ন ধরনের এপিআই কল কিন্তু দেয়া লাগে। সো অ্যাপ চালাতে গেলে সবসময় এপিআই মানে কাজ করবেই। সো আলটিমেটলি তোমার দেখা যাচ্ছে যেগুলো তোমার পুরো সার্ভার সিস্টেমে লক্ষ লক্ষ এপিআই রিকোয়েস্ট আসতে পারে। সো এখন ধরো যেগুলো তোমার যে সার্ভার ইনস্ট্যান্স, সেখানে এরকম রিকোয়েস্ট আছে 10,000, ঠিক আছে, তার মানে তোমার একটা সার্ভার ইনস্ট্যান্সে রিকোয়েস্ট আসছে 10,000 এর মতো তোমার এই যে মেইন থ্রেড, ঠিক আছে, কনকারেন্সি মডেলের এই জাভাস্ক্রিপ্টের মেইন থ্রেডে তোমার 10,000 রিকোয়েস্ট থাকলে, তাহলে তোমার 2 সেকেন্ড করে যদি এক একটা রিকোয়েস্টে লাগে, তাহলে তোমার 2 সেকেন্ড ইন্টু 10,000, তাহলে কত সেকেন্ড লাগবে? 20k সেকেন্ড লাগবে, মানে 20,000 সেকেন্ড লাগবে তোমার। যে আমি সবার লাস্টে ঢুকে আমি যদি রিফ্রেশ দিই আমার অ্যাপ, তাহলে আমার 20,000 সেকেন্ড অপেক্ষা করতে হবে তোমার ওই রিকোয়েস্টটা আসার ক্ষেত্রে। তো এটা একটা প্রবলেম না, যেগুলো তোমার ইউজার তো সব পলাই যাবে। ফেসবুককে চালাইতো যদি এত পরিমাণে ল্যাগ দিত, দ্যাটস ইট। সো এটাকে আসলে কিভাবে মানে ট্যাকেল করা যায়? সো এই সব মূলত প্রবলেমটা কোথায় ছিল, যেগুলো আমাদের যে ডেটাবেস কলগুলো ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের কল স্ট্যাক থেকে নামাই দেওয়া লাগতেছে। কারণ আমাদের এই সিঙ্গেল একটা মাত্র প্রসেস থাকার কারণে, থ্রেড থাকার কারণে আমরা কিন্তু আলটিমেটলি আমাদের সম্পূর্ণ যে ইনফ্রাস্ট্রাকচার, তার কিন্তু রিসোর্স যেগুলো আছে আমরা কিন্তু সেগুলোকে ব্যবহারও করতে পারতেছি না, একটা বটলনেক আছে আর কি এখানে। কিন্তু যদি এমন হতো যে আমরা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য, অথবা প্রত্যেকটা রিকোয়েস্ট না হোক, আমাদের যেগুলো আমাদের সিগনিফিক্যান্ট হিসাব করার ক্ষেত্রে
সাধারণত প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য কখনোই আলাদা থ্রেড অথবা কোর স্পন করা হয় না, ঠিক আছে, চাইল্ড প্রসেস স্পন করা হয় না। এই ধরনের ইউজ কেস খুবই হাই মেইনটেনেন্স এবং লেভেলের সিস্টেমের ক্ষেত্রে দরকার হয়, যেমন মেইল সিস্টেম, নোটিফিকেশনস, তারপর যেগুলা হাই ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যখন আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় তখন সাধারণত এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। তখন আসলে কি হয়, যেগুলো আমাদের যে ব্যাকএন্ড, তখন কিন্তু আলটিমেটলি আমরা নোড, তারপরে এই ধরনের সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু কনকারেন্সি মডেলে কিন্তু কাজ করাতে পারি না, তখন আমাদের প্যারালেলিজম দরকার হয়। তখন কি হয়, যেমন সাধারণত যদি আমি বলি, যেগুলো আমাদের মেইল সিস্টেম, গুগল কিন্তু প্রচুর পরিমাণে মেইল আসে প্রত্যেক সেকেন্ডে, তাই না? তখন যদি আমাদের প্রত্যেকটা মেইল পাঠাতে যদি এখন 1 সেকেন্ড করে টাইম লাগে, তাহলে দেখা যাচ্ছে 1 লাখ মেইল পাঠাইছে, এখন সেটা কল স্ট্যাকে আটকে আছে। একটা মেইল পাঠাতে দেখা যাচ্ছে যেগুলো আমার 20 মিনিট টাইম লাগতেছে। সো এটা তো কখনোই কাম্য নয়। সো তখন কি হয়, তখন এইসব ক্ষেত্রে এই গোল্যাং, তারপরে .NET এই ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আসলে আমাদের যেই সিস্টেমগুলো সেগুলো ডেভেলপ করা হয়, যাতে আমাদের এই আমাদের যে ল্যাগ, তারপরে আমাদের এক্সিকিউশন টাইম, সেটা যাতে কমে আসে। ওকে, সো দুইটা জাভাস্ক্রিপ্ট। এখন তোমরা অনেকে বলতে পারো, চলো ভাইয়া তাহলে জাভাস্ক্রিপ্ট শিখবো কেন, গোই শিখি। ভাইয়া দ্য মেইন ফ্যাক্ট ইজ জাভাস্ক্রিপ্টের যে ডেভেলপার এক্সপিরিয়েন্স আর গোর ডেভেলপার যে এক্সপিরিয়েন্স সেটা অনেক আলাদা, কারণ জাভাস্ক্রিপ্ট কিন্তু সম্পূর্ণ ডেভেলপ করার জন্যই কিন্তু ডেভেলপ করা হয়েছিল। সো আর গো কিন্তু আসলে পারফরমেন্স ইনক্রিজ করার জন্য ডেভেলপ করা হয়েছিল। সো দুইটার ইউজ কেস দুই রকম, এবং তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন যখন যেরকম ডিমান্ড করবে, তোমরা যেরকম প্রবলেম ফেস করবা, তখন কিন্তু তোমাকে স্ট্যাক চুজ করতে হবে। সো এই কারণে তুমি যেখানে জিজ্ঞেস করবা, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু মেইল সিস্টেম, মেইল সার্ভার এগুলা কিন্তু বানানো হয় না। এগুলো কিন্তু বানানো হয় কি দিয়ে, গোল্যাং দিয়ে, তারপর .NET এই ধরনের মাল্টি থ্রেড ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের যে মেইল সিস্টেম, নোটিফিকেশন সিস্টেম এগুলো কিন্তু ডেভেলপ করা হয়। সো আমি একটা জিনিস বলে দেই, যদি একটা এরকম 10,000 রিকোয়েস্ট যদি একবারে আসে কখনো, ঠিক আছে, আমরা কিন্তু আনলিমিটেড চাইল্ড প্রসেস, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার ভালো হয় তাহলে কিন্তু আমরা আনলিমিটেড চাইল্ড প্রসেস এখান থেকে স্পন করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের একটা Node.js এর ইনস্ট্যান্স একটা লাস্ট রেসপন্স দিতে যদি আমাদের 20,000 সেকেন্ড দরকার হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের যে গোল্যাং এর ইনস্ট্যান্স থাকবে, গোল্যাং এর ইনস্ট্যান্সটা আমাদের রান হতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। কারণ এখানে প্রত্যেকটা সিঙ্গেল রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের সময় লাগতেছে 2 সেকেন্ড, ঠিক আছে। আমরা যাই হোক, আমরা কিছু সময় পরে ওইটাকে আমরা কম্পিউটারে আসলে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি আমি। লেটস জাম্প ইনটু দ্য কম্পিউটার দেন। এটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, এবং আমরা এর মধ্যে, এই কোডের মধ্যে দেখতে পারতেছি যে হলো এখানে বেশ কিছু অ্যাসিঙ্ক্রোনাস কাজ করার জন্য কোড লেখা আছে। আমরা মূলত এই মেইন ফাংশনটাকে কল করতেছি, আর এই মেইন ফাংশনের মধ্যে আমরা যদি দেখি, প্রথমে এটা একটা কনসোল লক করবে যে হলো স্টার্টিং টাস্ক, তারপরে এটা হলো একটা অ্যাসিঙ্ক্রোনাস কোড। এই টাস্ক যে ফাংশনটা, সেটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, যেটা হলো একটা নাম নিবে। এই যে আমি ইনপুট দিচ্ছি নাম, আর এটা হলো স্টার্ট, এটাকে কনসোলে লক করবে। আর তারপরে এটা হলো একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন যেটা ওয়েট, এটা হলো একটা নাম্বার নিবে, যেটা হলো কিনা একটা মিলিসেকেন্ড, এবং মিলিসেকেন্ড নাম্বার আর কি, তত সময় পর্যন্ত এটা একটা প্রমিস রিটার্ন করে, যেটা রিজলভ করে হলো যে কয়েক সেকেন্ড আর কি আমি ইনপুট দিব সেই অনুসারে। সো এটা যদি এখানে যেহেতু 2,000 দেয়া আছে, তার মানে 2 সেকেন্ড পরে এই প্রমিসটা রিজলভ হবে, আর এই ফাংশন থেকে একটা প্রমিস, রিজলভ প্রমিস আর কি রিটার্ন হবে। সো এটা আর কি একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, আর এটা যখন এক্সিকিউট হবে তারপরে আসলে এই কনসোল লকটা প্রিন্ট হবে, যেগুলো আমাদের এই ওয়েট, এই এপিআই কল অথবা এই অ্যাসিঙ্ক্রোনাস মানে কাজটা হয়ে গেছে। সো এখন এখানে যদি আমি এই কোডটাকে আপাতত রান করি, তাহলে দেখ নোড main.js দিয়ে যদি আমি দেই, এখানে আমি দেখতে পাচ্ছি যে হলো এটা কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসলি রান হচ্ছে। সো তার মানে কি,
এখানে আমি যদি একটা এই দুইটাকে আমি যদি সিঙ্ক্রোনাসভাবে রান করাই তাহলে কি হবে? এই যে প্রথমে কি হলো, এটা প্রথমে আমাদের যেই মেইন ফাংশনটাকে আমরা যখন কল করছি সর্বপ্রথম আমাদের টাস্কগুলো স্টার্ট হয়েছে। তারপরে আমাদের যে টাস্ক এর সামনে আমি যেহেতু অ্যাওয়েট লিখিনি, যার কারণে এটা কিন্তু সিঙ্ক্রোনাসলি রান হয়ে গেছে। আর যখনই টাস্ক 1 স্টার্ট হয়েছে আর তার সাথে সাথে টাস্ক 2 একসাথে স্টার্ট হয়েছে, হওয়ার পরে এই লাইনটা এক্সিকিউট হয়ে গিয়েছে, কারণ আমরা এখানে অ্যাওয়েট লাগাই নাই প্রথমে। সো এই কারণে অল টাস্ক স্টার্টেড বাট নট ফিনিশড। আর এরপরে কোড এক্সিকিউশনের ক্ষেত্রে এই অ্যাসিঙ্ক্রোনাস কাজগুলো কিন্তু ওএস লেভেলে নেমে যায়। সো ওএস লেভেলে যখন চলে যায় তখন কিন্তু এটা আর আমাদের মেইন থ্রেডের যেই কোড এক্সিকিউশনটা থাকে সেটা সব সে মানে ওইটা ব্লক করে দিতে হয় তখন। আর যদি না করি তাহলে এটা সিঙ্ক্রোনাসলি এই লাইনটাকেও এক্সিকিউট করে আমাদের ফাংশন কল কিন্তু আমাদের শেষ করে দিবে। সো ওইটা আমরা আটকানোর জন্য আমরা সবসময় অ্যাওয়েট কিওয়ার্ড ইউজ করি। অ্যাওয়েট মানে হলো আমার কোড এখানে এটা হলো একটা সিঙ্ক্রোনাস ফাংশন, আর এটা যেই ভ্যালুটা রিটার্ন করবে ওইটার জন্য কিছু সময় প্রয়োজন, যার কারণে এই আপাতত কোড এক্সিকিউশন এখানেই স্টপ করে দিতে হবে। যখন এর থেকে রিটার্ন আমার প্রমিস যেটা থাকবে সেটা যখন রিজলভ হবে তখন আমরা নেক্সট লাইনে যাব। সো তারপরে আবার যখন অ্যাওয়েট আছে তারপরে আবার এটাকে কলস্ট্যাকে এটা যায় এবং সেই কল স্ট্যাক থেকে এটা পরবর্তীতে আবার এক্সিকিউট হয়ে সবার শেষে যখন সবগুলো মানে প্রমিস যেগুলো থাকে সেগুলো যখন রিজলভ হয় তারপরে কিন্তু আমাদের এই কনসোল লকটা এখান থেকে ফিনিশ হয়, যখন আমরা আসলে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অ্যাওয়েট কিওয়ার্ড ইউজ করি। যেমন আমি প্রথমে রান করছিলাম কিন্তু অ্যাওয়েট সহকারে, এখানে আমি দেখাই যে হলো স্টার্টিং টাস্ক এটা রান হয়েছে, তারপরে টাস্ক 1 স্টার্টেড। সো এই ফাংশনের মধ্যে এটা আসছে। তারপর টাস্ক 1 কিন্তু আবার ফিনিশ হওয়া পর্যন্ত কিন্তু এটা টাস্ক 2তে কিন্তু যায়নি। যার মানে এটা কিন্তু এই অ্যাওয়েট কিওয়ার্ড যেহেতু এখানে ব্যবহার করা আছে, সো এটা কিন্তু একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, যার কারণে 2 সেকেন্ড পরে এখানে এই যে ওয়েট মিলি সেকেন্ড নিচ্ছে, আর এইখান থেকে কিন্তু 2 সেকেন্ড পরে এই প্রমিসটা কিন্তু রিজলভ হয়েছে। সো তারপরে কিন্তু এটা আসছে যে হলো আমাদের টাস্ক নাম্বার যেটা ছিল 1, ওর পরে এটা কিন্তু ফিনিশড আসছে। তারপরে কোথায় আসছে আমাদের কোড? এটা হলো আমাদের 15th লাইনে আসছে। আর এই টাস্কটা যখন আবার 15 লাইনে আসলে এখান থেকে টাস্ক 2 স্টার্টেড আসছে, তারপরে 2 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের যেই সিঙ্ক্রোনাস কোড যেটা সেটা কিন্তু আবার রান হয়েছে, যার পরবর্তীতে টাস্ক 2 ফিনিশ হওয়ার পরে আমাদের এই কনসোল লকটা একদম লাস্টের লাইনটা কিন্তু একদম শেষে প্রিন্ট হয়েছে, যার কারণে আমাদের যে সিঙ্ক্রোনাস ফাংশন এটা কিন্তু ছোট ছোট যেই আমাদের যে এক্সিকিউশন ব্লক ছিল এটা কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে আমাদের সিঙ্গেল থ্রেডে রান হয়েছে, সেভাবে আর কি আমি অ্যাজ আই এক্সপ্লেইন বিফোর। সো এটা ছিল আমাদের অ্যাসিঙ্ক্রোনাস কোডিং। এবং আরেকটা যেটা রয়েছে, আমরা যে গো ফাইলটা আছে এর মধ্যে আমরা দেখতে পারবো জাভাস্ক্রিপ্ট মূলত এইভাবেই কাজ করে। আর এর মধ্যে আমরা যখন মাল্টি থ্রেডিং ফাংশনালিটি আনতে চাই, যেমন আমি মানে এখানে আগে আমি প্রবলেম ফ্যাক্টরটা আবার একবার বলি যে হলো আমাদের প্রবলেমটা কী ছিল, যে হলো অনেক পরিমাণে যখন রিকোয়েস্ট চলে আসবে তখন কিন্তু এটা রেসপন্স আসতে সময় লাগবে। যেমন আমি আবার যদি রান করি এটা কিন্তু এই যে টেক 1 স্টার্টেড, আবার 1 2 ফিনিশড, তারপরে 2 সেকেন্ড ফিনিশড। সো এটা যদি এমন হয় যে হাজার হাজার লাইন মানে এক্সিকিউট করতে হবে, এরকম অনেকগুলা এরকম অনেকগুলো টাস্ক আছে যেগুলো সাইমালটেনিয়াসলি একের পর এক রান করে দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু রিটার্ন করতেছে, আমাকে আলটিমেটলি এই সবগুলো ভ্যালু রিটার্ন করতে হবে। সো এরকম যদি আমাদের আউটপুট থাকে তখন আমরা যদি আবার এই কোডটাকে রান করি তখন কী হবে? এরকম কিন্তু টাস্ক 1 মেলাগুলো রান হবে, একটা রিকোয়েস্ট আসতে কত সময় লাগতেছে। সো এটা হলো যদি এই ধরনের কোনো ইউজ কেস আসে তাহলে আমরা মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা যে কনকারেন্সি মডেল মানে প্যারালেলিজম সেটা কিন্তু আমরা
ব্যবহার করতে পারবো না, কারণ জাভাস্ক্রিপ্ট ওইটা বাই ডিফল্ট সাপোর্টই করে না। আর যদি আমাদের নর্মালি ওইরকম কোনো ইউজ কেস হয়, যদি ওরকম কোনো ইউজ কেস হয় আসে কখনো, তাহলে কিন্তু আমরা সেটা একটা থার্ড পার্টির লাইব্রেরি আছে, আই গেস ওয়ার্কার প্রসেস নামে, সেইটা দিয়ে তাহলে আমরা একটা আর্টিফিশিয়ালি আর কি এই জিনিসটা আনতে পারি, যদিও বাই ডিফল্ট এটা জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে না। সো এখানে গোল্যাং এর একটা কোড লেখা আছে স্যাম্পল, যার মধ্যে আমরা মেইন ফাংশনের মধ্যে রেজাল্টস হলো একটা ইন্টিজারের অ্যারে, আর আমরা 10 বার এই লুপটা রান করাতে যাচ্ছি, যার কারণে এটা রেজাল্টের মধ্যে ডু ওয়ার্ক নামে যেই ইন্টিজার, ডু ওয়ার্কটা কি, ডু ওয়ার্ক হলো একটা ফাংশন যেটা হলো 2 সেকেন্ড টাইম ওয়েট করবে। ওয়েট করার পরে এটা ওয়ার্ক কমপ্লিটেড এটা প্রিন্ট করবে, এবং তারপরে একটা র্যান্ডম ইন্টিজার 10 লাখ এর মধ্যে রিটার্ন করবে। আর যেটা রিটার্ন হবে সেটা আবার রেজাল্টের মধ্যে সেভ হবে, এবং রেজাল্টস যেই আমি ডিক্লেয়ার করছি এই অ্যারের মধ্যে, অ্যারে অর যেটাই ডাকো আর কি, আর ওর মধ্যে অ্যাপেন্ড করবে রেজাল্টস এর মধ্যে রেজাল্টটাকে। সো তারপর এটা যখন শেষ হবে, তারপরে এটা রেজাল্টসকে নিবে, রেজাল্টসকে আবার সবগুলো নিয়ে এই যে নাম্বারটা থাকবে সেটাকে আবার একসাথে ফর লুপের মধ্যে প্রিন্ট করবে। সো এটা যদি আমি রান করি, গো রান, সো আমি একটু সময় নিব, বিকজ এখানে দেখাচ্ছে যে হলো 2 সেকেন্ড টাইম নিচ্ছে, কিন্তু বিকজ আমাদের যে ডু ওয়ার্ক যেটা আছে সেটা আমরা 10 বার রান করাচ্ছি, আমরা মোটমাট 20 সেকেন্ড টাইম লাগবে। সো এটা একটা একটা করে এটা কনকারেন্টলি রান হচ্ছে আর কি। এই যে সবগুলো রেজাল্ট যখন একবারে চলে আসছে, তখন কিন্তু সরাসরি এটা আবার সিঙ্ক্রোনাস কোডের মতো করে এটা কিন্তু এক্সিকিউট হয়েছে। কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হলো আমাদের যে ওয়ার্কার থ্রেড, সেটা কিন্তু আমাদের ব্লক হয়েছিল বেশ কিছু সময়ের জন্য। আর এটা বারবার আমাদের মানে এটা কিন্তু আমরা যদি একসাথে ইনভোক করতাম, তাহলে এই যেটা আমি বলি যে হলো 10 বার আমরা ডু ওয়ার্ককে ইনভোক করছি। সো আমরা যদি চাই, তাহলে ডু ওয়ার্ককে যদি আমরা প্যারালালি একসাথে যদি স্পন করে দিতাম, তাহলে কিন্তু আমরা 2 সেকেন্ডের মধ্যে এই আউটপুটগুলা পেয়ে যেতাম, আমি যেটা বলছিলাম। সো এটা যদি হয়, তাহলে আমরা একটু কোডটাকে মডিফাই করি। এটা হলো আমাদের নতুন কোড, আপডেটের কোড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলো আমরা চ্যানেল ইউজ করব আমাদের প্যারালাল প্রসেস যেগুলো, সেখান থেকে আমরা ডেটা রিসিভ করার জন্য। এখানে আমাদের মেইন ফাংশনের মধ্যে কি হচ্ছে, আমরা কিছু ডেটা চ্যানেল মানে ক্রিয়েট করতেছি, যার ডিফল্ট ভ্যালু হলো 1000। আর তার মধ্যে আমরা একটা ডাব্লুজি আমরা ডিক্লেয়ার করছি, যেটা হলো ওয়েট গ্রুপ একটা, যেটা হলো আমাদের যখন ইটারেশনগুলো আমরা রান করব, এই যে যেমন আমরা এখানে কিন্তু 1000 বার ইটারেশন রান করছি। 1000 গত এর আগে যেটা ছিল সেটা 10টা করার জন্য কিন্তু কত 10 দুগুণে 20 সেকেন্ড টাইম লাগছে। সো এটা যদি 1000 রেঞ্জ যখন হবে, তখন এটা রান করতে কিন্তু আমাদের 20,000 সেকেন্ড লাগতো। সো অবভিয়াসলি এটা কিন্তু অনেক বেশি। সো যাই হোক, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যখনই গো রুটিন, আমরা মূলত গো রুটিন যখন ইনভোক করি, তখন কিন্তু আমরা একটা ওয়েট গ্রুপ অ্যাড করি। সো এখানে আমরা সর্বপ্রথম একটা ওয়েট গ্রুপ অ্যাড করতেছি, যাতে আমরা যখন এই গো রুটিনের আউটপুট যখন আমরা পাবো, তখন যাতে আমরা ওয়েট করতে পারি আমাদের যে মেইন থ্রেড, তখন আমরা যখন ডেটাটা রিসিভ করব, তখন যাতে আমরা ওয়েট করে থাকি, যাতে আমাদের যে আউটপুটটা আসে সেটা যাতে আমরা ডেটা চ্যানেল থেকে রিসিভ করতে পারি। সো যখনই আমাদের গো রুটিনটা কাজ শেষ করবে, তখন কিন্তু আমরা ওয়েট গ্রুপ ডট টার্ন দিলে আমাদের সে ওয়েট গ্রুপটা ওয়েট করা ডান করবে, মানে অবভিয়াসলি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর রেজাল্টের মধ্যে আমরা ডু ওয়ার্ক, এই ডু ওয়ার্কটা কি, এই আগেরটাই ছিল যেটা 2 সেকেন্ড টাইম ডিলে করবে, আর ওয়ার্ক কমপ্লিটেড করবে, আর র্যান্ডম একটা ইন্টিজার দিবে। সো এই ডু ওয়ার্ক কিন্তু সেমই, আগের যেই কোডটা ছিল সেখানে এটা 10 বার ছিল, এটা হলো 1000 বার। আর এটা হলো কি করবে, যেই রেজাল্ট যেটা থাকবে ডু ওয়ার্কের, যেই রিটার্ন করবে যেই রেজাল্টটা, সেটা আবার ডেটা চ্যানেল থেকে আমরা যেই ডেটা চ্যানেল যেটা আমরা ডিক্লেয়ার করছি। ডেটা চ্যানেল হলো কোনো
এটা কিন্তু ভেরিয়েবলের মতো না। একটা জিনিস আমাদের বুঝতে হবে, ডেটা চ্যানেল যেগুলো সেগুলো কিন্তু ভেরিয়েবলের মতো না। ডেটা চ্যানেল হলো একটা পোর্টালের মতো, যেটা আসলে বিভিন্ন প্রসেসের মধ্যে ডেটা পাস করার জন্য একটা পাইপের মতো আমরা বলতে পারি। এর কোনো মেমোরিতে কিন্তু ডেটা চ্যানেলের কোনো আহ, কি বলে অ্যাড্রেস থাকে না, যার কারণে এটা কিন্তু কোনো ডেটা স্টোর করে রাখতে পারে না। এটা শুধুমাত্র একটা পোর্টালের মতো ডেটা এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে নিয়ে যেতে পারে। সো আমরা এটাকে একটা পোর্টাল অথবা পাইপ এই ধরনের অ্যানালজি দিয়ে বুঝতে পারি আর কি। সো যেই রেজাল্ট যেটা দিবে সেটা হলো আমাদের ডেটা চ্যানেল থেকে আমাদের যেই ক্লো মানে ওয়েট করতেছি এইটা আমি যেটা দাগ দিছিলাম মানে বোর্ডে, সেটার সমতুল্য আর কি, যে হলো আমরা কিন্তু এখানে কোডটাকে ওয়েট করতে বলতেছি। আর এটা ক্লোজ ডেটা চ্যানেল, যখন আমাদের ইটারেশন শেষ হয়ে যাবে তখন আমরা কিন্তু এই ডেটা চ্যানেলটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে, চলে এই পোর্টালটা আমাদের আর দরকার নেই। সো এরকম। আর ফর এন ইন রেঞ্জ ডেটা চ্যান, সো ডেটা চ্যানেল হলো একটা অ্যারের মতো। সো এটাকে আমরা ইটারেট করতেছি আর এটা হলো আমাদের রেজাল্ট, আবার সেমভাবে আর কি প্রিন্ট হবে। সো আমি আর এটা ক্লিয়ার করতেছি না। এটা হলো আমাদের 10টা রিকোয়েস্ট কমপ্লিট হয়েছিল 20 সেকেন্ডে। আর আমরা আবার যদি এটাকে রান করি আমাদের আপডেটেড কোডের সাথে, এটা যদি রান করি তাহলে আমাদের আউটপুট কীরকম আসবে। সো এটা কিন্তু 1000 ইটারেশন গেল। ওকে, এটা কিন্তু 1000 ইটারেশন গেল। সো আমি যদি আবার প্রথম পর্যন্ত চাই, 1000 ইটারেশন পর্যন্ত, এই যে 1000 ইটারেশন কিন্তু একবারে কমপ্লিট হয়েছে। ও, এটা শেষ। মানে এর উপরে আর যাওয়া যাচ্ছে না। মানে আমি কিন্তু বোঝাইতে পারছি আগে যেটা ছিল, আগের যে কোডটা ছিল সেটা কিন্তু 10টা রিকোয়েস্ট মেনটেন করার মানে কমপ্লিট করার জন্য কিন্তু 20 সেকেন্ড টাইম লাগেছিল। আর এটা কিন্তু আমাদের 1000 ইটারেশন কমপ্লিট করছে কত সেকেন্ডে। আমি যাই হোক আবার দেখি, ক্লিয়ার দেই, আবার রান দিলে কত সেকেন্ড। সো দিস ইজ দ্য পাওয়ার অফ প্যারালালিজম। সো এখন কি আমরা কিন্তু এটা চাইলে আমরা রিটার্ন করে কিন্তু আমি কোনো যদি কোনো মানে রিকোয়েস্টের সার্ভারের মধ্যে কোনো কোডের মধ্যে যদি আমি দিতাম, চলো রিটার্ন রিকোয়েস্টের রিটার্ন হিসেবে এটা দেওয়া লাগবে। সো অবভিয়াসলি এটা কিন্তু খুব দ্রুত আমাদের আউটপুটটা দিয়ে দিয়ে দিতে পারতো। সো অবভিয়াসলি দিস ইজ দ্য পাওয়ার অফ প্যারালেলিজম। সো আই হোপ আই কুড এক্সপ্লেইন অল দ্য কনসেপ্টস প্রপারলি। আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।